ফের কি ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলো? কিভাবে সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে ইতিমধ্যেই 6 জন পাক সমর্থিত জঙ্গিকে গ্রেপ্তার করলো নিরাপত্তা বাহিনী? জম্মু কাশ্মীরে অভিযানের সময় কিভাবে মিলল একের পর এক জঙ্গি ডেরার হদিশ? আর কেন জম্মু কাশ্মীরের কিছু পাঠ্য বইয়ে জঙ্গি এবং ওই বিচ্ছিন্নতাবাদী নেতাদের একেবারে মহিমান্বিত করার অভিযোগ উঠছে? পাকিস্তানের মাটি থেকেই কেন বারবার ভারতের বিরুদ্ধে নাশকতার ছক তৈরি হচ্ছে? পাকিস্তানকে অনুসরণ করে কি এবার বাংলাদেশেও গড়ে উঠছে টিটিপির আদলে জঙ্গি সংগঠন? এই সমস্ত দিক খতিয়ে দেখে দেশের নিরাপত্তা আরও জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখন ঠিক কোন বড় পদক্ষেপ নিচ্ছে? স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকায় থাকা 23 জন কুখ্যাত জঙ্গি এবং অপরাধী কারা? মনে আছে নিশ্চয়ই, গত বছরের নভেম্বরে দিল্লির লালকেল্লায় লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণে ষড়যন্ত্রের একেবারে পর্দাফাশ করে দিয়েছিল তদন্তকারী সংস্থাগুলো। সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ঠিক কতগুলো সম্ভাব্য জঙ্গি হামলা একেবারে নস্যাৎ করে দিয়েছে। আর জঙ্গি হামলার এই একের পর এক ছক ভেস্তে যাওয়ায় নেপথ্যে কি রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলা ওই আন্দোলনের কোনো যোগসূত্র? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি আর তার সহযোগী আজমাল গুজ্জার, যাদের কথা কিছুদিন আগেই আপনাদের এই এডিটার্স ডায়েরির অন্য একটি এপিসোডে বিস্তারিতভাবে জানিয়েছিলাম। জানেন কি, সেই শাহজাদ ভাট্টির দলের সদস্যরা ফের একবার আইএসআই এর সহযোগিতায় এই ভারতে একটা বড়সড় নাশকতার ছক কষেছিল। কিন্তু এবারেও তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল দেশ জুড়ে বড়সড় নাশকতার ছক একেবারে বানচাল করে 6 জন পাক মদতপুষ্ট অপরাধী এবং জঙ্গিকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা দিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের একাধিক এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন বড় শহরে ধারাবাহিক বিস্ফোরণ এবং জঙ্গি হামলার পরিকল্পনা ছিল এই ধৃতদের। এছাড়া আন্তর্জাতিক স্তরে মাদক এবং বেআইনি অস্ত্র পাচারের সঙ্গেও এরা জড়িত ছিল। পুলিশ জানিয়েছে, জঙ্গি নেটওয়ার্কটির দুটো দল আলাদাভাবে কাজ করছিল। একটি মডিউলকে দিল্লিতে হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, আর অন্য মডিউলটি ড্রোনের মাধ্যমে সীমান্তেও পেরিয়ে আসা অস্ত্রশস্ত্র পাচারের কাজ তদারকি করছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, কয়েকটি গাড়ি এবং পেট্রোল বোমা উদ্ধার করেছে দিল্লি পুলিশ। রাঁচিতে আরএসএস এর কার্যালয়ে হামলাতেও এই পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছিল। ধৃতদের সঙ্গে সেই হামলার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত মাসেও দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল 7 জঙ্গি। তারাও ওই শাহজাদ ভাট্টি, আজমাল গুজ্জারের দলের সদস্য বলে জানা গিয়েছিল। আবার এই আবহেই জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশের যৌথ দল এক বড়সড় সন্ত্রাস দমন অভিযান চালিয়ে একটি গোপন জঙ্গি ডেরার হদিশ পেয়েছে। গত 6 জুলাই নিয়ন্ত্রণ রেখার একদম কাছাকাছি এই সফল অপারেশনটি চালানো হয়। ওই গোপন জঙ্গি ডেরা থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল 5টি অত্যাধুনিক স্বয়ংক্রিয় অ্যাসাল্ট রাইফেল, 9টি ম্যাগাজিন এবং একটি অত্যন্ত শক্তিশালী গ্রেনেড ও বিপুল পরিমাণে গুলি ও কার্তুজ। এখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমনে ভারতীয় সেনা কতটা তৎপর। এর আগেও কিস্তওয়ারের চাক্র পাহাড়ি অঞ্চলে অপারেশন ত্রাসি 1 চালিয়ে জৈশে মোহাম্মদের 3 জন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছিল সেনা। নিহতদের মধ্যে মোস্ট ওয়ান্টেড শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ ছিল এবং সেখান থেকে 2টি AK-47 রাইফেলও উদ্ধার করা হয়েছিল। উপত্যকা থেকে সন্ত্রাসবাদকে একেবারে উপড়ে ফেলতে বর্তমানে জম্মু কাশ্মীরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ড্রোনের মাধ্যমেও কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আর যখন এই সমস্ত জঙ্গিদের খতম করতে দিনরাত এক করে লড়াই করছেন দেশের পুলিশ এবং বীর সেনা জওয়ানেরা, তখন এক অত্যন্ত বিস্ফোরক খবর সামনে আসছে, যাকে ঘিরে শুরু হয়েছে এক চরম বিতর্ক। জানেন কি,
জম্মু কাশ্মীরের কিছু পাঠ্য বইয়ে এই জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী নেতাদের মহিমান্বিত করার অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখি যে জম্মু কাশ্মীরের সরকারি স্কুলের লাইব্রেরিতে বিতরণ করা দুটো পাঠ্য বইয়ে জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী নেতাদের কিংবদন্তি এবং শহীদ হিসেবে মহিমান্বিত করার এক মারাত্মক অভিযোগ উঠেছে। এই দুটি বইয়ের নাম পার্সোনালিটিজ অ্যান্ড লিজেন্ডস অফ জেকে, যার লেখক হিলাল আহমেদ এবং সন্তোষ মিনা, আর দ্বিতীয় বইটির লেখক হলেন সুশান্ত গিরি। বইটির নাম গ্রেট পার্সোনালিটিজ অব জম্মু অ্যান্ড কাশ্মীর। এই বই দুটোতেই জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা তথা সাজাপ্রাপ্ত ফাঁসি হওয়া জঙ্গি মকবুল ভাটকে শহীদে আজম অর্থাৎ মহান শহীদ এবং কাশ্মীরের জাতির জনক হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া আবার কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা শহীদ আলী শাহ গিলানি, মিরওয়াইজ উমর ফারুক এবং নাশকতা ও টেরর ফান্ডিংয়ে অভিযুক্ত মাসারাত আলম ভাটকে স্বাধীনতা সংগ্রামী এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবেও তুলে ধরা হয়েছে ওই দুটো বইতে। এখানেই শেষ নয়, বইয়ের পাতায় জম্মু কাশ্মীরকে ভারতের অংশ না বলে ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর অর্থাৎ ভারত অধিকৃত কাশ্মীর বলে উল্লেখ করা হয়েছে। জম্মু কাশ্মীরের বর্তমান শিক্ষামন্ত্রী সাকিনা ইতু এই ঘটনাকে তরুণদের মগজ ধোলাই করার একটা সুপরিকল্পিত এবং ইচ্ছাকৃত চেষ্টা বলে তীব্র নিন্দা করেছেন। অপরাধীদের চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে পাল্টা বিরোধী দল বিজেপি একে তীব্র আক্রমণ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। সরকারি নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে শিক্ষা দপ্তরের চারটি কমিটির চোখ এড়িয়ে স্কুলের লাইব্রেরিতে পৌঁছে গেল এমন দেশ বিরোধী বই? এর পেছনে কি প্রশাসনের বড় কোনো গাফিলতি রয়েছে, নাকি কাজ করছে কোনো গোপন স্লিপার সেল? কি মনে হচ্ছে আপনাদের? গোটা ঘটনায় জোর বিতর্ক কিন্তু শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই গোটা বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এই বিতর্কিত ঘটনার জেরে স্কুল শিক্ষা দপ্তরের 8 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও স্ক্রিনিং কমিটির একজন চুক্তিভিত্তিক কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বিতর্কিত এই দুটি বইকে সমস্ত স্কুল থেকে অবিলম্বে তুলে নেওয়া হয়েছে এবং একই সঙ্গে বইটির 2 প্রকাশনা সংস্থা এবং লেখকদের জম্মু কাশ্মীরে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার পেছনে কোনো গভীর চক্রান্ত বা একাডেমিক জিহাদ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ফিনান্সিয়াল কমিশনার অশ্বিনী কুমারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী 30 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে বলেই জানা যাচ্ছে। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এর আগে 2025 সালের আগস্ট মাসেও জম্মু কাশ্মীর প্রশাসন বিচ্ছিন্নতাবাদী মনোভাব প্রচারের অভিযোগে অরুন্ধতী রায় এবং এজি নুরানির মতন লেখকদের 25টি বইয়ের বিক্রি এবং প্রচার কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল। শিক্ষা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন যে সমগ্র শিক্ষা প্রকল্পে বই কেনার আগে একাধিক বিশেষজ্ঞ কমিটির যাচাই বাছাই থাকা সত্ত্বেও কিভাবে ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীরের মতন বিতর্কিত এবং দেশ বিরোধী পরিভাষা নজর এড়িয়ে গেল? এটি কি শুধুই গাফিলতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? জম্মু কাশ্মীরের কয়েকটি নাগরিক সংগঠনের দাবি, একাধিক বিচ্ছিন্নতাবাদী বিতর্কিত ব্যক্তিকে ওই পাঠ্য বইয়ে মহিমান্বিত করা সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রাণ হারানো ভারতীয় জওয়ান এবং সাধারণ নাগরিকদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল এবং শহীদ পরিবারগুলির অনুভূতিতেও আঘাত হানছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান প্রথাগত যুদ্ধে ভারতের কাছে বারবার হেরে যাওয়ার পর এখন ভারতের শ্রেণীকক্ষ ও পাঠ্য বইকে হাতিয়ার করে ন্যারেটিভ ওয়ার শুরু করেছে। স্কুল পড়ুয়া কিশোরদের মনে ভারতীয় সেনা এবং বিচার ব্যবস্থার প্রতি ঘৃণা ছড়ানোর জন্যই একেবারে সুপরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে এটি উপত্যকায় জঙ্গি সংগঠনের নতুন করে তরুণদের নিয়োগ করার একটি মনস্তাত্ত্বিক ষড়যন্ত্র। কেন পাকিস্তান থেকেই বারবার ভারতের বিরুদ্ধেই নাশকতার ছক তৈরি হচ্ছে? বাংলাদেশও কি এবার ওই টিটিপির আদলে জঙ্গি সংগঠন গড়ে তুলছে? লালকেল্লা ষড়যন্ত্র ফাঁসের পর কতগুলো জঙ্গি হামলা নস্যাৎ করেছে আমাদের গোয়েন্দারা।
এর সঙ্গে কি ওই পিওকে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কোনো যোগ রয়েছে? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের মধ্যে অদ্ভুত রকমের একটা পাকিস্তান প্রেম লক্ষ্য করা গেছে। আর পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে ধীরে ধীরে কি ওই জঙ্গিবাদের দেশে পরিণত হচ্ছে এখন বাংলাদেশ? এই প্রশ্ন উঠছে কারণ সম্প্রতি উগ্রবাদে জড়িত সন্দেহে ঢাকায় 6 জনকে গ্রেপ্তার করার পর তথ্য পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তানের মতাদর্শ এবং রণকৌশল অনুসরণ করে বাংলাদেশেও উগ্রপন্থী নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা চলছে। সম্প্রতি বাংলাদেশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম অ্যান্টি টেররিজম ইউনিট এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে এই বিপজ্জনক তথ্য উঠে এসেছে। গোয়েন্দা এবং গবেষকদের দাবি ফতে কমব্যাট সিস্টেম নামক একটি অনুমোদিত সংগঠন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের মার্শাল আর্ট এবং আত্মরক্ষার প্রশিক্ষণের আড়ালে ওই উগ্রপন্থায় উস্কানি দিচ্ছে। অভিযোগ, তারা টিটিপির আদলে তেহরিকে তালিবান বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই মুহূর্তে কাজ করছে। এফসিএস খুলনা শহর, যশোর, চাঁদপুর জেলা এবং খুলনার সুতারখালী, যশোরের অভয়নগরে মার্শাল আর্ট সেন্টার পরিচালনা করছে বলেও বাংলাদেশ পুলিশের তদন্তে উঠে এসেছে। আর এই কার্যকলাপগুলো সরাসরি শাহ আমানত সাব্বির নামে এক ব্যক্তির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এই সাব্বিরের অন্যতম সহযোগী হলো মাহফুজুর রহমান। সে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা স্থানের জঙ্গি নামে একটি ফেসবুক পেজ চালান। মাহফুজুর বাংলাদেশের বিভিন্ন এলাকায় এফসিএস এর প্রশিক্ষক হিসেবে কাজ করছে। এরই মধ্যে এফসিএস এর অনুসারীরা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আবার প্রচার চালাচ্ছেন ভারতের চক্রান্তে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সম্প্রতি ঢাকার কামরাঙ্গীচর এবং কেরানীগঞ্জ এলাকায় বড়সড় অভিযান চালিয়ে ডিবি পুলিশ মোহাম্মদ ইমরান চৌধুরী এবং মোহাম্মদ মুস্তাকিম চৌধুরী সহ 4 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তদন্তে উঠে এসেছে এরা ওই আকসা নামক একটি চরমপন্থী সংগঠনের সদস্য হিসেবে কাজ করছিল। বাংলাদেশ পুলিশ জানিয়েছে এরা সরাসরি টিটিপির আদর্শেই অনুপ্রাণিত। এদের কাছ থেকে নাশকতার উদ্দেশ্যে রাখা বড় ড্রোন এবং মারাত্মক সমস্ত সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। টিটিপির হয়ে কাজ করতে বাংলাদেশি যুবকদের উদ্বুদ্ধ করার অভিযোগে 2025 সালের জুলাইয়ে সাভার এবং নারায়ণগঞ্জে গ্রেপ্তারও হয়েছিল 2 জন। বাংলাদেশের যাত্রাবাড়ি থানার একজন এসআই জানিয়েছেন এফসিএস এর নেটওয়ার্ক বেশ বিস্তৃত। দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে তারা কার্যক্রম চালাচ্ছে। আফগানিস্তান ফেরত উগ্রপন্থীদের সঙ্গে তারা সম্মিলিতভাবে ঢাকার বসিলায় বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে এই টিটিপির সদস্য সংগ্রহ করছে। আসলে 2024 সালের ওই গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে বিভিন্ন মামলায় আসামি এবং সন্দেহভাজন জঙ্গিদের কেউ কেউ পালিয়ে গিয়েছিল। পরে অন্তর্বর্তী সরকারের আমলে অনেকেই জামিনও পেয়ে যায়। এরপর থেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা কিন্তু প্রকাশ্যেই বাড়তে থাকে। নিষিদ্ধ থাকা সত্ত্বেও হিজবুত তাহরির ঢাকায় সভা সমাবেশ করে এবং সচিবালয়ে গিয়ে স্মারকলিপিও জমা দিয়েছে। এখানেই শেষ নয়, অতি সম্প্রতি অর্থাৎ গত এপ্রিল মাসেই বাংলাদেশের বিমান বাহিনীতে এক নজিরবিহীন ফাটল ধরা পড়েছে। চট্টগ্রাম ঘাঁটি থেকে নিখোঁজ হওয়া এক ওয়ারেন্ট অফিসারের সন্ধান মিলেছে সরাসরি পাকিস্তানের এক টিটিপি ডেরায়, যার জেরে ঢাকার একাধিক বিমান ঘাঁটিতে রেড চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল বেশ কয়েকজন স্কোয়াড্রন লিডার এবং বিমান সেনাকে। ভারতের শ্রেণীকক্ষের পাঠ্য বই থেকে শুরু করে বাংলাদেশের সীমান্ত চারিদিকে যেভাবে ছায়াযুদ্ধের জাল বুনে চলেছে পাকিস্তান এবং তার মদতপুষ্ট ওই শক্তিগুলো, তা সত্যি এশিয়ার ভূ রাজনীতিতে একটা বড় বিপদের সংকেত। ভারতীয় গোয়েন্দাদের এই তৎপরতা না থাকলে হয়তো দেশের বুকে ঘটে যেতে পারত আরও অনেক বড় বড় বিপর্যয়। জানেন কি, ওই লালকেল্লা ষড়যন্ত্রের ফাঁসের পর কতগুলো জঙ্গি হামলা নস্যাৎ করে দিয়েছে আমাদের গোয়েন্দারা। আপনারা জানেন যে 2025 সালের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছিল, যার সঙ্গে জড়িত ছিল পাক জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের বিপজ্জনক ডক্টরস মডিউল।
আপনাদের জানিয়ে রাখি যে এই মডিউলের পর্দাফাঁসের পর থেকেই কিন্তু ভারতীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলো কমপক্ষে 12 থেকে 15টি বড়সড় জঙ্গি এবং নাশকতামূলক হামলার ছক সফলভাবে বানচাল করে দিয়েছে। লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গোয়েন্দারা জানতে পারে ডক্টরস মডিউল 6 ডিসেম্বরকে সামনে রেখে দেশ জুড়ে ধারাবাহিক বিস্ফোরণের একটা ছক কষেছিল। তদন্তে ফরিদাবাদ এবং কাশ্মীরের একাধিক আস্তানা থেকে প্রায় 3 টন আইইডি তৈরির বিস্ফোরক উদ্ধার হয়েছে। গোয়েন্দাদের দাবি, এই অভিযানের জেরে পরবর্তী 30 দিনের মধ্যেই পরিকল্পিত অন্তত 8টি বড় জঙ্গি হামলা বানচাল করা সম্ভব হয়েছিল। তাছাড়া চলতি বছরের জানুয়ারিতে ধৃত জঙ্গিদের জেরায় আবার জানা যাচ্ছে যে দিল্লির একাধিক জনপ্রিয় আন্তর্জাতিক কফি চেইনের আউটলেটকে লক্ষ্য করে হামলা চালানোর ছক কষা হয়েছিল। তদন্তকারীদের দাবি, গাজা সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক বার্তা দিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। তবে গোয়েন্দাদের অগ্রিম অভিযানের মূল চক্রীদের গ্রেপ্তার করায় সেই চক্রান্ত কিন্তু ভেস্তে গেছে। এরপর লালকেল্লার মামলায় তদন্তের সূত্র ধরে চলতি বছরের মে মাসে লখনৌয়ে একাধিক সংবেদনশীল সরকারি ভবনে হামলায় ওই জৈশ ঘনিষ্ঠ একটি মডিউলের পরিকল্পনা ভেস্তে দেয় আমাদের গোয়েন্দারা। এরপর এই জুলাইয়েই দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং আইবির যৌথ অভিযানে পাকিস্তান ভিত্তিক মাস্টার শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত 6 জনকে পেট্রোল বোমা সহ গ্রেপ্তার করা হয়েছে, যা আপনাদেরকে একটু আগেই জানিয়েছি। লালকেল্লা মামলার ৭৫০০ পাতার চার্জশিটে এনআইএ জানিয়ে দিয়েছে যে ঘটনার পর সাইবার নজরদারি এবং রিয়েল টাইম ড্রোন ট্র্যাকিং আরও জোরদার করা হয়েছে। ডার্ক ওয়েব এবং এনক্রিপ্টেড প্ল্যাটফর্মে সক্রিয় স্লিপার সেলগুলোর ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। তার ফলেই একাধিক হামলা পরিকল্পনা আগেই ঠেকানো সম্ভব হচ্ছে। তাছাড়া ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তানে বসে ভারতের বিরুদ্ধে চক্রান্ত চালানো 23 জন কুখ্যাত জঙ্গি এবং অপরাধীকে ইউএপিএ আইনের অধীনে ব্যক্তিগত সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। তালিকাভুক্ত 23 জনের মধ্যে 17 জন পাকিস্তানি নাগরিক এবং 6 জন আবার ভারতীয়। তদন্তকারী সংস্থার দাবি, এদের অনেকে পাকিস্তান এবং পিওকের বিভিন্ন ঘাঁটি থেকে ভারতে নাশকতার পরিকল্পনা চালাচ্ছে। তালিকায় রয়েছে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগী আব্দুল রউফ, হাফিজ খালিদ, ওয়ালিদ এবং রানা ইফতিকার। এছাড়াও জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের ঘনিষ্ঠ মাসুদ ইলিয়াস কাশ্মীরের নামও রয়েছে এই তালিকায়, যার বিরুদ্ধে কাশ্মীরের যুবকদের উস্কানি এবং অনুপ্রবেশ সহায়তার অভিযোগ রয়েছে। তালিকাভুক্ত আরও এক জঙ্গি মোহাম্মদ মুসাদ্দিক ওরফে ডক্টরের বিরুদ্ধে নাগপুরের আরএসএসের সদর দপ্তর এবং অযোধ্যার রাম মন্দির এলাকায় ড্রোন নজরদারি পরিকল্পনার অভিযোগ রয়েছে। দিল্লি পুলিশের হাতে 6 জুলাই যে 6 জন ধরা পড়েছে, তারা মূলত এই বড় মাথাদেরই একটা স্থানীয় স্তরের পুতুল মাত্র। এখন প্রশ্ন হলো, ভারতের লাগাতার নাশকতার ছকের নেপথ্যে কি ওই পিওকের আন্দোলনের কোনো যোগসূত্র রয়েছে? দেখুন, ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু মনে করছেন পাকিস্তান সরকার এবং তাদের সেনা দপ্তর পিওকের এই নজিরবিহীন অভ্যন্তরীণ গণ অভ্যুত্থান এবং বিদ্রোহ থেকে বিশ্ববাসী এবং নিজেদের দেশের মানুষের ফোকাস ঘুরিয়ে দিতেই ভারতে কিন্তু বড়সড় নাশকতা ঘটানোর একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে। কারণ পিওকেতে চলা পাক সরকার বিরোধী আন্দোলনের ফলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখ পুড়ছে। আর পিওকেতে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ যত দুর্বল হচ্ছে, ভারতের মূল ভূখণ্ডে ছায়াযুদ্ধের মাধ্যমে ফায়দা তোলার জন্য আইএসআই তত বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে উঠছে। আর পিওকের এই সংকটের কারণে জুন মাসের একেবারে মাঝামাঝি সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা হাই অ্যালার্ট জারি করেছিল। সতর্কবার্তায় আশঙ্কা করা হয় যে পাকিস্তানি সেনা অন্যত্র ব্যস্ত থাকলেও আইএসআই ড্রোন পাচার, অনুপ্রবেশ এবং নাশকতার চেষ্টা বাড়াতে পারে। এই আগাম তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল সতর্ক ছিল। ফলে বড় হামলার আগেই অভিযুক্তদের শনাক্ত করে দিল্লির আইটিও এলাকার পুলিশ স্টেশনে পেট্রোল বোমা হামলার পরিকল্পনা একেবারে ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।
আর এই সন্ত্রাসের মোকাবেলা করতে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যন্ত শক্তিশালী উগ্রম স্বয়ংক্রিয় রাইফেলের কার্যকারিতার পরীক্ষাও কিন্তু সফলভাবে সম্পন্ন করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। ফলে বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান, তারা যদি মনে করে যে ভারতের বিরুদ্ধে জঙ্গি লেলিয়ে দিয়ে এত সহজে তারা পার পেয়ে যাবে, সেটা কোনো মতেই যে সম্ভব নয়, সেটা তাদের ভালোভাবে একেবারে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। কারণ আজকের ভারত ছেড়ে কথা বলার ভারত নয়, মোক্ষম জবাব দিতে আজকের ভারত সদা প্রস্তুত। আজ এ পর্যন্তই, নমস্কার।